আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছায়ার বিচারক গল্পের 12 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। তারপর আমি সিক্রেট রুমে গিয়ে বললাম, রাফি হাসপাতালের ম্যাপটা দে। রাফি বলল, এই নে। তারপর হাসপাতালের ম্যাপটা নিয়ে সবাইকে বললাম, দেখো আমরা যেহেতু সোজা হাসপাতালে যেতে পারবো না, সেহেতু আমাদের আশেপাশের বিল্ডিং থেকে তাদের মার্ক করতে হবে। রাফি বলল, কিন্তু স্যার এমনটা করলে সবকিছু তো জানাজানি হতে পারে। আমি বললাম, না, সন্ত্রাসীদের আতঙ্কের কারণে আশেপাশের বিল্ডিং এর মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে, তাই আমাদের কাজ অনেকটা সহজ হবে। রাফি বলল, ওকে স্যার। আর শোনো, আমার টিম এই টানেল দিয়ে হাসপাতালে প্রবেশ করবে, আর আমি পজিশন নিয়ে তোমাদের একসাথে কন্টাক্ট করব। ওকে স্যার। তারপর আরো কিছুক্ষণ বোঝাতে লাগলাম কে কোথায় থাকবে না থাকবে, কোন গ্রুপ কোথায় থাকবে, সব বুঝিয়ে সবাইকে বললাম আমরা ওখানে যাব, বাট কেউ যাতে বুঝতে না পারে, এবং কি আমাদের সিনিয়ররাও না। তোমরা তৈরি দেশের জন্য লড়াই করতে? জি স্যার। আমি বললাম, সবাই সবার আন্ডারে কাজ করা ফোর্সদের প্ল্যান 5 মিনিটের মধ্যে বুঝিয়ে দাও। এটা বলে আমি আর রাফি সিক্রেট রুম থেকে বের হয়ে গেলাম। এর বাইরে যত ফোর্স দাঁড়িয়ে ছিল তাদের ভিতরে পাঠিয়ে দিলাম। রাফি বলল, দোস্ত এই মিশনটা কিভাবে করব, যদি তারা জানতে পারে তাহলে? আমি বললাম, দেখ আল্লাহ ভরসা, প্ল্যান মতে কাজ করলে কিছুই হবে না। রকি বলল, কিন্তু একটা কথা হজম হচ্ছে না, শালা সামান্য 50 কোটি টাকা আর নিজাম চৌধুরীর ভাই রকির জন্য এত বড় একটা রিস্ক কেন নিল? আমি বললাম, আরে শালা কি করে কিছুই মাথায় ঢোকে না, এইসব চিন্তা মাথায় না দিয়ে এখন আমাদের এই মিশনটা কিভাবে সম্পূর্ণ করা যায় এই নিয়ে ভাবতে হবে। রাফি বলল, তারপর সবকিছু সবাইকে বোঝানো শেষ হলে যে যার মতো করে চলে গেল নিজেদের কাজের উদ্দেশ্যে। আর আমি এই খবর বড় স্যারকে দিতে ফোন করলাম, কিন্তু তার ফোন বন্ধ বলছে। এইভাবে 5-6 বার কল দিলাম, কিন্তু ফোন বন্ধ। এইবার চিন্তায় পড়ে গেলাম, শালার কোন দিক সামলাবো। এত সব কিছু না ভেবে স্যারের বউকে মানে ম্যাডামকে কল দিলাম। ম্যাডাম আমাকে চিনে, সেই জন্য ফোন রিসিভ করে বলল, হ্যালো আবির, বলো কি বলবাম। আমি বললাম, ম্যাম স্যার কোথায়? ম্যাম বলল, তোমার স্যার তো তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে গেল। আমি বললাম, গার্ড নিয়ে গিয়েছে? ম্যাম বলল, দেখলাম তার সাথে 3 জন যেতে, কিন্তু এত কিছু কেন জিজ্ঞেস করছো, কিছু কি হয়েছে? আমি বললাম, না ম্যাডাম কিছু হয়নি। এটা বলে ফোন কেটে দিয়ে সেই গার্ডদের ফোন করে দেখি তাদেরও ফোন বন্ধ। এখন আমার টাইগারের পুরো প্ল্যান বুঝতে না পারলেও হালকা বুঝতে পারছি, শালা আমাকে বোকা বানানোর জন্য এত কিছু করছে। যাক, এখন এত কিছু না ভেবে বর্তমানটা ভাবি। আমি রাফিকে অর্ধেক দায়িত্ব দিয়ে তাকেও পাঠিয়ে দিয়ে নিজের মতো চলে গেলাম হাসপাতালের দিকে। আমি সেখানে পৌঁছাতেই চারিপাশে তাকাতেই দেখি অনেক পুলিশ আর্মি নিচে অবস্থান করছে, এবং তার পাশাপাশি মিডিয়া আছে। আমি সব দিকে তাকিয়ে সবকিছু ভালোভাবে দেখছি। এমন সময় আমার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি নাসির স্যার। আমি বললাম, হ্যালো স্যার। নাসির বলল, আবির, বড় স্যারের কোনো খোঁজ পাচ্ছি না, ওনাকে ছাড়া তো প্রধানমন্ত্রীর সাথে মিটিং করা যাবে না টাকার ব্যাপারে, আর এত টাকা সরকার ছাড়া কেউ দিতেও পারবে না। আমি বললাম, জি বড় স্যারের খোঁজ আমিও করছি, অনেকক্ষণ হলো তাকে খুঁজে পাচ্ছি না। আমিও আমার টিম ওনাকে খোঁজার চেষ্টা করছি, আর আপনি একটু ওই দিকটা চেষ্টা করেন। নাসির বলল, ওকে তুমি তাড়াতাড়ি করো, আমি এই দিকটা দেখছি। এটা বলে ফোনটা কেটে দিল। আমি তো ভাবনায় পড়ে গেলাম, শালা এমন গেম খেলছে পুরো 2 নৌকার মাঝখানে রেখে দিয়েছে। এটা ভেবে আমি আস্তে করে আমার টিমের সবাইকে ইশারা দিতে সরে গেল। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসডি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। তারপর আমিও আস্তে করে সরে কিছুটা দূরে হাসপাতালের পিছনে চলে আসলাম। তারপর সবকিছু প্ল্যান মতো পিছনের দেয়াল টপকে হাসপাতালে ঢুকে পড়লাম। তারপর সন্ত্রাসীদের চোখ ফাঁকি দিয়ে একটা রুমে ঢুকে 4 জনের ডাক্তারের ড্রেস পরে বুক ভরা ভয় নিয়ে রুমে 4 জন গুটিসুটি মেরে বসে থাকলাম। এমন সময় পাই দিয়ে একটা লোক যাচ্ছিল। তখনই আমার পাশে থাকা গ্লাসের বোতলটা পড়ে ভেঙে যেতেই লোকটা আমাদের রুমে ঢুকে পড়লো, আর আমরা লুকিয়ে পড়লাম। লোকটা বন্দুক নিয়ে আশেপাশে তাকাতে লাগলো। হঠাৎ করে লোকটার চোখে পড়লো স্ট্রেচার, তাই লোকটা সেটার নিচে তাকিয়ে দেখতেই বন্দুক দেখিয়ে বলে, এই একটু লড়বি তো গুলি করে দিব।
আমি বললাম প্লিজ প্লিজ আমাদের মারবেন না, আমরা তো ডাক্তার, এখানে আপনাদের ভয়ে লুকিয়েছিলাম। লোকটি একটু হেসে বলল, শালার এখানে লুকিয়ে থেকে বেঁচে যাবি ভাবছিস নাকি? আয় আমার সাথে, পালাবার চেষ্টা করবি তো মাথা উড়িয়ে দিব। তারপর আর কোনো উপায় না পেয়ে লোকটার সাথে যেতে লাগলাম। এই দিকে আমার কানের ভিতরে ছোট ব্লুটুথ কলে রাফির সাথে কানেক্টেড থাকায় রাফি বুঝে গেল আমরা ধরা পড়ে গিয়েছি। তখন রাফি বলে উঠল, দোস্ত আমি তোর ক্ষতি হতে দিব না, আমি এক্ষুনি ওদের আক্রমণ করব। তখনই আমি জোরে বলে উঠলাম, প্লিজ প্লিজ কিছু করবেন না প্লিজ। তখনই পিছনে বন্দুক ধরা লোকটা বলে উঠল, কিরে পাগলের মতো করছিস কেন? আমি বললাম, ভাই অনেক ভয়ে আছি, প্লিজ কিছু করবেন না, তাহলে অনেক ক্ষতি হবে। এটা আস্তে করে বললাম যাতে রাফি বুঝতে পারে, আর আমার ইশারা রাফি বুঝতে পেরে গেল। এইদিকে আমাদের লিফটে করে 6 তলাতে নিয়ে গেল। সেখানে ডাক্তার প্লাস রোগীদের একসাথে রাখা একটা রুমে আমাদের 4 জনকে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আর ওখানে থাকা একজন লোক আমাদের দিকে বন্দুক ধরে বলল, ওই ডাক্তার চুপচাপ ওইখানে বসে পড়, আর বেশি চালাকি করবি তো জানটা আর দেহেতে থাকবে না। তারপর আমরা লোকটার কথা মতো একটা জায়গায় বসে পড়লাম। স্যার এখন কি করব, আমরা তো ধরা পড়ে গেলাম। আমি বললাম, চুপ থাকো, আর কি হতে থাকে ওটা দেখো। তারপর আমি দেখতে পেলাম ওখানে একটা টেবিলের উপর একটা ছেলে কাকে জানি এখানকার আপডেট জানাচ্ছে, আর 2 জন চারপাশে নজর রাখছে। তখন আমি এটা দেখে কান্নার ভাব নিয়ে হাঁটুর উপর মাথা দিয়ে রাফিকে বলতে লাগলাম, রাফি আমি একদম ঠিক আছি, আমি লিফটে আসাতে তেমন গার্ড দেখতে পাইনি, তুই একটা কাজ কর, মাসির ড্রোনটা ছেড়ে সবার পজিশন দেখ। রাফি বলল, দোস্ত আমি সবকিছু দেখে নিয়েছি, এখন শুধু তোর চিন্তা হচ্ছে। আমি বললাম, আমারটা বাদ দে, এখানে থাকা মানুষদের চিন্তা কর। এখন বল কয়জন আছে এখানে? আমার রুমে 5 জন আছে, বাকি কয়জন? রাফি বলল, দোস্ত চিন্তায় পড়েছি, এখানে প্রায় 20 জনের মতো চামচা আছে, তোরগুলো সহ 25 জন, যারা সবখানে ছড়িয়ে আছে। কিন্তু একটা সমস্যা আছে ভাই। আমি বললাম, কি সমস্যা? রাফি বলল, তাদের হাতে অনেক ভালো মানের অস্ত্র আছে, আর যদি টের পাই তাহলে সবার জীবনের ঝুঁকি হবে, সাথে তোরও। আমি বললাম, ওইসব চিন্তা বাদ দে, সবাইকে বল যে যার পজিশন থেকে একসাথে স্নাইপার তাদের দিকে টার্গেট করতে। রাফি বলল, ওকে বলা হয়েছে। 5 মিনিট পর সবাইকে একসাথে কলে কানেক্ট করে বললাম, সবাই যার যার টার্গেট ধরে রেখেছো? জি স্যার। আমি বললাম, ওকে, যখনই শুট করতে বলবো একসাথে শুট করবা, ওকে, কিন্তু আমার সাথে থাকা ছেলেটাকে ছাড়া। সবাই বলল, ওকে স্যার। তারপর কয়েক মিনিট পর আমি সন্ত্রাসীদের পজিশন দেখে সবাইকে বললাম, সবাই রেডি? সবাই বলল, জি স্যার। আমি বললাম, একসাথে সবাই 1 2 3 অ্যান্ড শুট। আমি শুট বলার সাথে সাথে সেখানে থাকা সন্ত্রাসীর একজন ছাড়া আর বাকিরা লুটিয়ে পড়লো, রক্তে পুরো ফ্লোর লাল হয়ে গেল। আর এইসব দেখে সেখানে থাকা মানুষগুলো জোরে চিৎকার দিতেই সামনের লোকটা যখনই গুলি হাতে নিয়ে মারতে যাবে তখনই আমি দাঁড়িয়ে আমার পিস্তলটা বের করে লোকটার হাতে গুলি করে দিলাম। আর সাথে সাথে আমার টিমের লোকেরা গিয়ে লোকটাকে ধরে কয়েকটা থাপ্পড় দিয়ে একটা চেয়ারের সাথে বেঁধে ফেললো। আর এটা দেখে লোকগুলো আরো ভয় পেয়ে চিৎকার করতে লাগলো। তখন আমি বললাম, সবাই চুপ করেন, ভয় পাওয়ার কিছুই নেই, আমরা পুলিশের লোক, সো সবাই চুপ করেন। আর ডাক্তাররা আপনারা নির্ভয়ে আপনাদের রোগীদের সেবা দিন। এইদিকে লোকটা বলে উঠলো, তোরা কি ভাবছিস আমাকে ও এখানে থাকা আমার লোকদের মারলে তোরা বেঁচে যাবি? হাহা, এটা তাহলে ভুল। এই হাসপাতালের প্রায় আমরা ছাড়া 20 জন আছে, তাদের হাত থেকে কিভাবে বাঁচবি? আমি বললাম, তোর এটা নিয়ে চিন্তা করতে হবে না, এখানে শুধু তুই ছাড়া বাকিরা আকাশে। সো নিজে বাঁচতে চাইলে সুন্দর করে বলে দে তোদের উদ্দেশ্য কি। স্যার বিশ্বাস করেন আমি কিছু জানি না, আমাকে নিজাম চৌধুরী শুধু আদেশ দিয়েছে এই হাসপাতাল হাইজ্যাক করতে, আর আমি করছি, ব্যাস এতটুকু, আর কিছু জানি না। স্যার এই হালার পুত তো কিছুই জানে না, তাহলে কি মেরে ফেলবো? আমি বললাম, তার বলতে এটা বলতে দেরি লোকটার মাথা উঠতে দেরি হলো না। তারপর বললাম, সব লাশ একসাথে করে মর্গে পাঠিয়ে দে। এটা বলে আমি যখনই সামনে যাব তখনই আমার ফোনটা বেজে উঠলো। আর ওপাশ থেকে যা শুনলাম তা শুনে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লাম। আমার এমন করা দেখে রাফি কোথা থেকে দৌড়ে এসে আমাকে ধরে বলতে লাগলো, দোস্ত তোর কি হয়েছে, এমন করছিস কেন? আমি ভাবতেও পারিনি আমার সাথে এত বড় গেম হবে। আমি বললাম, দোস্ত জিসানকে মেরে রকিকে নিয়ে গিয়েছে। ভাই রাফি কথা বলার সময় নাই, তুই এই দিকটা দেখ, আমি আসতেছি। এটা বলে আমি দৌড় দিলাম,
দৌড়ে নিচে গিয়ে আমাদের একটা গাড়ি ছিল, ওই গাড়ি নিয়ে চালাতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে নিজাম চৌধুরীর বাড়িতে চলে আসলাম। আমি গাড়িটা একপাশে রেখে দৌড়ে নিজাম চৌধুরীর বাসায় ঢুকতেই, আসো বেবি আসো, তোমার জন্য আমি অপেক্ষা করছি। আমি বললাম রকি তুই? রকি বলল আমার বাড়ি আর আমি থাকবো না, সেটা কেমন করে হয়? আমি বললাম বড় স্যার কোথায়? রকি বলল আরে এত চিল্লাস কেন, বড় স্যার আছে কোনো এক জায়গাতে, আগে তোর হিসাবটা মিটিয়ে নি। শালা ওই দিন তানিয়ার জন্য অনেক মেরেছিস, আজ প্রতিটা আঘাত সুদে আসলে নিব। আমি বললাম কুত্তার বাচ্চা, তোদের একটাকেও আমি ছাড়বো না। রকি বলল শালা আগে নিজে বাস, এই কে কোথায় আছিস, এই শালাকে মার, শালা আমাকে অনেক মারছে। এটা বলতেই কয়েকটা ছেলে আমাকে মারতে আসলে আমি তাদেরকে মারতে লাগি। এইভাবে করে যে আমাকে মারতে আসে আমি তাকে মেরে মাটিতে লুটিয়ে ফেলি। হঠাৎ করে এই আরেকবার যদি আমার লোকদের গায়ে একটা আসর লাগে তাহলে তোর স্যারকে মেরে ফেলবো। এই কথা বলতে আমি উপরের দিকে তাকাতেই মারা বন্ধ করে দিলাম। তার কারণ নিজাম চৌধুরী বড় স্যারের মাথায় বন্দুক ধরে রেখেছে। আমি বললাম নিজাম চৌধুরী তোর যা করার আমার সাথে কর, তাও স্যারকে ছেড়ে দে। নিজাম চৌধুরী বলল কেন রে, দোষ তো করতে দুইজন একসাথে করছিস, তাহলে শাস্তি তোকে কেন দিব, শাস্তি দুইজনেই পাবি। স্যার বলল আবির আমার যা হয়ে যাক তুমি পিছটান হবা না, শালাদের মারো, এরা এক একটা জানোয়ার। নিজাম চৌধুরী বলল কি বলছিস, ওর মতো পুচকে আমাকে মারবে, এই শালাকে আদর করতো দেখি। এটা বলে কয়েকজন ছেলে মিলে আমাকে মারতে লাগলো। নিজাম আর রকি চেয়ারে বসে হাসতে লাগলো। আমি মার খেতে খেতে দেখতে পেলাম স্যারকে যেই দুইজন বন্দুক ধরে আছে তারাও হাসতেছে। এইদিকে আমাকে মেরে নাক মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছে। তখন নিজাম চৌধুরী বলে উঠলো এই থাম, সাথে সাথে ছেলেগুলো আমাকে মারা থামিয়ে দিল। নিজাম চৌধুরী বলল শালা আমি কখনো ভাবতে পারিনি তুই হবি সিক্রেট অফিসার আবির, হালা তোর জন্য আমার শত শত কোটি টাকা লস হয়ে গিয়েছে, শুধু তোর আর তোর স্যারের জন্য আজকে তোর জন্য 50 কোটি গেল। রকি বলল বাবা এর জন্য আমি আমার ভালোবাসা পাইনি, এবং যে আমাকে মেরে হাসপাতালে পাঠিয়েছে সে আর কেউ না, এই আবির, আর আমার ভালোবাসাকে বিয়ে করে নিয়েছে। তাদের বাপ ছেলের কথা শুনে আমি আমার মুখ থেকে রক্ত মুছে বলতে লাগলাম যত মারার মেরে নে নিজাম, পারলে আমাকে এই মুহূর্তে শেষ করে দে, এতে যদি তোর জান বেঁচে যায়, আর যদি কোনো মতে আমি বাঁচতে পারি তাহলে তোরা এই জায়গায় মারা পড়বি। এই কথা বলতে নিজামের লোকগুলো আমার মাথায় বন্দুক ধরে বলল বস একটা অর্ডার দেন, শুধু দেখবেন এই শালার মাথায় বুলেট ছাড়া কিছুই পাবেন না। নিজাম বলল আরে আরে এইটা কি করছিস, শালা মার খেয়ে পাগল হয়ে গিয়েছে তাই হাসতেছে, তাছাড়া শালাকে মারতে কি গুলি লাগে, দেখছিস না তোদের মার খেয়ে কি অবস্থা, আর দুটো খেলে আকাশে চলে যাবে। রকি বলল বাবা এই শালা তো মরে যাবে, কিন্তু এই শালার হট বউটার কি হবে, তাই যদি এই শালা মারা যাওয়ার পরে ওই হট মালটারে যদি পাই তাহলে ভালো হয়। এইদিকে আমার রকির কথা শুনে প্রচুর রাগ উঠতে লাগলো, কিন্তু রাগটা দমিয়ে নিলাম। রকি বলল আরে তোরা কি আব্বুর কথা শুনিসনি, বন্দুক নামা, এই মালটারে মারতে হাত যথেষ্ট। রকির এই কথা শুনে আমি মুচকে একটা হাসি দিলাম, যেটার মানে শুধু আমি জানি। এইদিকে রকির কথা শুনে তার চামচারা যখন একে একে বন্দুকগুলো তাদের কোমরে গুজতে লাগলো, তখন আমি তাদের কিছু বুঝতে না দিয়ে বসা থেকে উঠে দুজনের কোমর থেকে বন্দুক বের করে প্রথমে স্যারের মাথায় বন্দুক ধরা লোক দুইটার মাথা উড়িয়ে দিলাম, তারপর আমার সামনে থাকা মালগুলোরে শুইয়ে দিলাম। মুহূর্তের মধ্যে এত কিছু ঘটে গেল তা বিশ্বাস করার মতো না। এখন শুধু মাটিতে শুয়ে আছে লাশ আর মেঝেতে লেগে আছে রক্ত। নিজাম চৌধুরী আর রকি তো একভাবে হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারা হয়তো ভাবছে এই কার সাথে আমরা টক্কর নিলাম। আমি আস্তে করে নিজাম চৌধুরীর কলার ধরে তাকে টেনে বাবা বেটাকে একসাথে নিচে বসালাম। শোন, এখন এইখানে আমি বা স্যার কেউ বাঁচবো কিনা সন্দেহ, কিন্তু মরতে যখন হবে তাহলে সবাইকে নিয়ে মরবো। আচ্ছা টাইগার, না না বিড়ালের চামচা, এখন কি আমার স্যার এখান থেকে যেতে পারে? আমার কথা শুনে নিজাম চৌধুরী ভয়ে ভয়ে বলতে লাগলো আরে কেন নয়, নিশ্চয়ই যেতে পারবে। আমি বললাম স্যার আপনি সোজা এখান থেকে বের হয়ে চলে যান, আন্টি অনেক চিন্তা করছে, বুঝতে পারছেন উনি একা, আর হ্যাঁ কাউকে কিছু বলবেন না। সেনাপ্রধান বলল কিন্তু তুমি? আমি বললাম আমার চিন্তা বাদ দেন, আপনাকে যেটা বলছি ওটা করেন, আর হ্যাঁ কাউকে কিছু বলবেন না। স্যার বলল ওকে বলবো না। এটা বলে স্যার চলে যেতে লাগলো। তখনই দরজার সামনে দাঁড়িয়ে স্যার আবার নিজাম চৌধুরীর দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে বলল শোন নিজাম, আমাকে ধরে এনেছিস ভালো কথা, কিন্তু এই গেমে আবিরকে নিয়ে আসা তোর বা তোদের একদম ঠিক হয়নি।
কারণ তোরা তোদের বসকে টাইগার বলে ডাকিস তাই না, কিন্তু আসলে তোদের সামনে যে দাঁড়িয়ে আছে সে হলো রক্ত খাওয়া বাঘ, যে নীরবতা পালন করবে কিন্তু একবার রক্তের নেশা উঠলে লাশের তাণ্ডব চালাবে। তোমাদের জন্য শুভকামনা। এটা বলে স্যার চলে গেল। নিজাম বলল, ভাই আমার আবির, আমার ভাইকে ছেড়ে দে। আমি বললাম, ওয়েট ওয়েট, ছাড়বো, তোর সময় হলে ছাড়বো, তার আগে একটা কাজ করিনি। কেমন? রকি শালা কি যেন বললি? আমার বউকে কি করবি? এটা বলে রকির হাতটা ধরে তার হাতে গুলি করে দিলাম। এতে রকি জোরে চিৎকার দিতে লাগলো আর কান্না করে বলছে, ভাই আমার ভুল হয়ে গিয়েছে। ভাইয়ের এমন করুণ অবস্থা দেখে নিজাম চৌধুরী কান্নামুখ হয়ে ভাইকে ধরতে যাবে, তখন আমি বলে উঠলাম, নিজাম, তোর ভাইয়ের গায়ে যদি হাত তোর পড়ে তাহলে পরের বার ওর হাতে না, তোর হাতে চলবে গুলি। আমার এমন কথা শুনে গুটিসুটি মেরে নিজাম বলল, আবির ভাই, আমার ছোট ভাই একটু ভুল করে ফেলেছে, ক্ষমা করে দাও, এমন ভুল আর করবে না। আমি বললাম, তুই চুপ থাক শালা, আমি থাকতে আমার বউয়ের সাথে আজে বাজে চিন্তা করিস? তোদেরকে বলছিলাম মারলে ডাইরেক্ট মেরে দে, কিন্তু শালা না মেরে বললি 2-3টা দিলে নাকি মারা যাব। এই মার 2-3টা দেখি, মার দেখি মরি কি না, মার, আরে মার না শালা। এই বলে চিৎকার দিয়ে উঠলাম। রকি বলল, ভাই ভুল হয়েছে, অমন চিন্তা আর কখনো করব না। আমি বললাম, তুই এই কথা আর কত বলবি? কথাই আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না, তেমনি তোকে ছাড়লে সেই আবার পশু হয়ে যাবি। শালা তোর জন্য কত স্বামী তার বউ আর কত মা বাবা তার আদরের মেয়ে হারিয়েছে, হিসাব দিতে পারবি? এইবার আমার কথা শুনে নিজাম একটু সাহস নিয়ে বলতে লাগলো, দেখ আবির, অনেকক্ষণ তোর অত্যাচার সহ্য করছি, আর না, এখনো সময় আছে, আমাদের ছেড়ে দে না হলে। তাই নিজাম চৌধুরী আর কিছু বলতে পারলো না। তার আগেই সে পাশে তাকিয়ে নিস্তব্ধ হয়ে গেল। সে যেন অন্য জগতে চলে গেছে। সে ভাবতে পারছে না সে তার চোখের সামনে তার ভাইকে মেরে ফেলছে। কারণ নিজাম চৌধুরী যখনই আবিরকে কিছু বলতে যাবে তখনই গুলির শব্দ শুনতে পায় আর পাশে তাকিয়ে দেখে তার ভাই রক্তাক্ত। নিজাম চৌধুরী বলল, কুত্তার বাচ্চা, তোকে আমি ছাড়বো না, তুই আমার ভাইকে আমার সামনে মেরে দিলি। এটা বলে আমার কলার ধরে বলল। আমি একটা হাসি দিয়ে নিজামকে আমার থেকে ছাড়িয়ে একটা ঘুষি দিয়ে বললাম, চুপ কুত্তার বাচ্চা, গরম কার সাথে দেখাস, একদম পা দিয়ে পিষে দিব। শালা তোদের মতো পশুদের মেরে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়াই উচিত। কারণ তোদের জন্য অনেক ছেলের স্বপ্ন ভেঙেছে, অনেক মেয়ের গিয়েছে নিজের অতি মূল্যবান ইজ্জত, তোরা নিয়েছিস শত শত সাধারণ মানুষের জীবন। আচ্ছা এটা বল, কমিশনারকে কেন মারলি? নিজামের দিকে বন্দুক ধরে বললাম। নিজাম বলল, আমরা কমিশনারকে মারতে চাইনি। আমি বললাম, তাহলে? মারতে চেয়েছিলাম তোর ভাইকে। তোর ভাই যখন গান পয়েন্টে ছিল তখনই বসে গেল আর গুলিটা গিয়ে কমিশনারের মাথায় লাগলো। এই কথা শুনে আমি রাগ কন্ট্রোল করতে না পেরে নিজামের পায়ে গুলি করতে সে গলাকাটা মুরগির মতো ঝটপটিয়ে চিৎকার দিল। আমি বললাম, চুপ, তোর এই অমানুষের চিৎকার কেউ শুনবে না। শালা আমার ভাই তোদের কি ক্ষতি করছিল তাকে যে মারতে গিয়েছিলি? নিজাম বলল, তোর ভাই তারেক রহমানকে মেরেছে, তাই প্রতিশোধ নিতে মারতে গিয়েছিলাম। আমি বললাম, মাদারবোর্ড, তোরা যে এত সাধারণ মানুষের জীবন শেষ করিস তাহলে তোদের থেকে কেউ প্রতিশোধ নিলে এমন করিস কেন? নিজাম বলল, আবির ভুল হয়ে গিয়েছে, প্লিজ আমাকে ছেড়ে দে। তাছাড়া সবকিছু ওই টাইগারের আদেশ মতো হতো, আমি এমন কাজ আর করব না, প্লিজ ছেড়ে দে। আমি বললাম, তোদের ছাড়লে আবারও অমন করবি, তাই তার থেকে ভালো উপরে চলে যা, সেখানে সারা জীবন হাতেরির বাড়ি খাবি। এই বলে আমি নিজাম চৌধুরীর মাথায় বন্দুক ধরলাম আর নিজাম চৌধুরী চোখ বন্ধ করে ফেললো আর আমি একটা মুচকি হাসি দিয়ে টিগার চাপ দিতে যাব, এমন সময় গুলির আওয়াজ হতে আমি আ করে ডান হাত দিয়ে বাম হাত ধরে ফেললাম। কারণ আমি গুলি খেয়েছি, কেউ আমাকে গুলি করেছে। আমি নিজের হাত ধরে পিছন ঘুরে তেমনটা অবাক হলাম না, কারণ এটা আমি আরো আগে থেকেই জানতাম কি আমার শত্রু। এইদিকে নিজাম চৌধুরী এখনো চোখ বন্ধ করে আছে। তখন সে মনে মনে ভাবে, কিরে, বন্দুকের আওয়াজ হলো কিন্তু আমার কিছু হলো না কেন? এটা বলে নিজাম চৌধুরী চোখ খুলে তাকিয়ে দেখে আমার হাতে রক্ত আর আমি গুলি খেয়েছি। আর সামনের দিকে তাকিয়ে নিজাম চৌধুরী একটা হাসি দিয়ে বলে, বস আপনি এসেছেন? লোকটি বলল, এসেছি, কিন্তু ওই বুড়োটা কোথায়? নিজাম চৌধুরী বলল, বস ওই বুড়োটাকে এই শালা আমাদের থেকে বাঁচিয়ে নিয়ে গেছে। লোকটি বলল, শালা তোরা কোনো কাজের না, আমার আসতে একটু দেরি হয়েছে বলে সব প্ল্যান উল্টিয়ে দিলি। নিজাম বলল, কি করব স্যার, এই হালার পুত একটা জিনিস মুহূর্তের মধ্যে সব উল্টিয়ে দিল। নিজাম চৌধুরীর কথা শুনে লোকটা আমার দিকে তাকিয়ে বলল, চাইলে তোকে আমি পিছন থেকে মারতে পারতাম, কিন্তু এটা করিনি, কারণ তোর সাথে অনেক হিসাব আছে। আর তাছাড়া তোকে মেরে দিলে ওই প্রধান
প্রধানকে মারতে আমার 2 মিনিট লাগবে না। আমি বললাম, তোদের মতো বিশ্বাসঘাতকের জন্য আজ আমাদের শেষ হওয়ার পথে। কেন করতেছিস এসব? তুই তো এই দেশের সেবক, অনেকে তোকে নিজের আইডল মনে করে। মিস্টার মেজর, না না, শুধু নাসির। আমি দেশের সেবক, ওটা কিন্তু আমার নিজের স্বার্থের জন্য। তা অবাক হলি নাকি আমাকে দেখে? আমি বললাম, আমার ভাই দেশের সৈনিক, আমরা এই সামান্য কিছু দেখে অবাক হলে বড় কিছু দেখলে অজ্ঞান হব। তা ইস নর্মাল ব্রো। নাসির বলল, তা বড় কিছু শুনবি? আমি বললাম, বল। নাসির বলল, এই যে পুরো দেশের টাইগার নামক আতঙ্ক ছড়িয়েছে, যার নাম শুনলে সবাই ভয়ে কাঁপে, সেই টাইগার হলাম আমি, এই মিস্টার নাসির। আমি একটু হেসে বললাম, এইটা তো আমি আরো আগে থেকেই সন্দেহ করছিলাম তোর মধ্যে কিছু গরমিল আছে। নাসির বলল, কিভাবে? আমি বললাম, ওটা তো অনেক সোজা। শালা তোর উপর আক্রমণ চললো, অথচ গার্ডদের ফোন করে না এনে উল্টো চলে গেলি, যাতে তোর মাল ওই দিক দিয়ে চলে যেতে পারে। আর এটা একবার না, অনেকবার হয়েছে, কিন্তু প্রমাণ না পাওয়ার কারণে কিছু করতে পারিনি। আমি জানতাম তুই হয়তো তাদের চামচা হবি, কিন্তু তুই যে সেই লুকিয়ে থাকা টাইগার, না না বিড়াল, সেটা জানতাম না। আমার কথা শুনে নাসির তো রেগে গেল, কিন্তু তার থেকে বেশি রাগলো নিজাম চৌধুরী। সে রেগে আমাকে একটা লাথি দিয়ে বলে, শালা তোর এত বড় সাহস, আমার সামনে আমার বসকে বিড়াল বলে অপমান করিস, তোকে তো আমি ছাড়বো না। তখন আমি লাথিকে একটু দূরে গিয়ে বললাম, বুঝলি নাসির, এই শালা হলো তোর খাঁটি পাঁচাটা চামচা। একটু আগে আমার কাছে কত আকুত মিনতি করলো বাঁচার জন্য, আর এখন শালার পাকনা গজিয়েছে। নিজাম বলল, ওই কুত্তা, তুই আমাকে মারবি না? মার শালা, এবার আমাকে মার, তোকে তো আমি মেরে কুকুরকে খাওয়াবো। আমাকে এত অপমান, আমার বসকে এত অপমান, আর আমার ভাইকে আমার সামনে মারছিস, তাই না? এটা বলে নিজাম চৌধুরী আমাকে মারতে লাগলো। একটা সময় নিজাম চৌধুরী নাসিরের থেকে বন্দুক নিয়ে আমার মাথায় ধরে বলল, শালা এই জায়গায় না আমার ভাইকে মেরেছিস, এখন আমি তোকে মারবো। আর এই দিকে আমি একটা শয়তানি মার্কা হাসি দিয়ে নিজামের দিকে তাকিয়ে আছি। কিরে শালা, তুই মরতে যাচ্ছিস, তারপরেও ভয় হচ্ছে না তোর? আমি একটু হেসে বললাম, মরতে ভয় হয় তাদের, তারা মৃত্যুকে ভয় পায়, কিন্তু আমি তো মরণকে পকেটে নিয়ে হাঁটি। শালা তোকে তো আমি এটা বলে, যেই না আমাকে গুলি করতে যাবে, তখন নাসির নিজাম চৌধুরীকে বলে, আহা কি করতেছিস নিজাম, এই শালাকে তো এত সহজে মারতে পারি না। এই শালার জন্য অনেক লস, অনেক কষ্ট, এবং কি আমার অনেক কান্না করতে হয়েছে। সে আমার থেকে আমার বাবার মতো বড় ভাইকে কেড়ে নিয়েছে, যে কিনা আমাকে কোলে পিঠে মানুষ করেছে, আমাকে মা বাবার অভাব বুঝতে দেয়নি, আমার ব্যবসা তছনছ প্রায় করে দিয়েছে। এই শালা আর তার বড় স্যার মিলে আমি শালাকে তিলে তিলে মারবো। আমি কিছুটা অবাক হয়ে বললাম, তোর ভাইকে মারছি মানে? নাসির বলল, শালা মনে পড়ছে না, বাংলাদেশের মাফিয়া কিলার RKML, যার নামে একসময় পুরো দেশের মানুষ থরথর করে কাঁপতো, তাকে তোদের দুইজনে প্ল্যান করে তার আস্তানায় গিয়ে মেরে এসেছিস, সে হলো আমার ভাই। আমি বললাম, এটা মানলাম, কিন্তু শালা দেশের সিস্টেম এত খারাপ যে একটা জঙ্গির ভাইকে দেয় সরকারি চাকরি, তাও নাকি সেনাবাহিনীর মেজর। ওয়াক থু, এই সিস্টেমের উপর আমি থুতু মারি। নাসির একটু হেসে বলল, এটাই হলো পাওয়ার অফ মাফিয়াদের পাওয়ার। আমি বললাম, তাই তো বলি, দেশে এত প্রশাসন থাকার পরেও অতি সহজে অপরাধ হয় কেমনে? কিন্তু আফসোস, অতি চালাকের এবং প্রতিশোধের নেশায় আমাকে মারতে এসে ধরা পড়লি। নাসির বলল, না ভাই, ধরা তো পড়িনি, এটা তো আমাদের প্ল্যান ছিল, তোকে পাগলের মতো ব্যস্ত রেখে তোর স্যারকে ধরে নিয়ে আসবো, কারণ তুই শালা ওই বুইরাকে সিকিউরিটি দিস, তাই পারিনি, তার জন্য এই প্ল্যান। কিন্তু আমার সেই প্ল্যান ভালো মতো হতে দিসনি, তুই ঠিকই তোর স্যারকে বাঁচিয়ে নিলি, যদিও তোকে মারার পর ওকে মারতে বেশি সময় লাগবে না। তারপর মাফিয়া সাম্রাজ্য আমার হাতে, সাথে এই দেশের অর্ধেক সিস্টেম। আমি বললাম, আগে আমাকে মেরে দেখা। নাসির একটু হেসে বলল, তুই ভাবিস না, তোর এক ইশারায় সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে, কারণ তোর পরিচয় জানার পর তোকে আমি চাকরি থেকে বের করে দিয়েছি, আর এখন তোকে বাঁচাতে বা তোর কথা কোনো নর্মাল অফিসার তো দূরে থাক, সিক্রেট অফিসাররাও শুনবে না। আমি একটু হেসে বললাম, তুই কি মনে করছিস তোকে মারতে আমার পুরো আর্মি ফোর্স লাগবে? আরে তোকে মারতে তো আমি একাই যথেষ্ট। নিজাম চৌধুরী বলল, বস শালাকে সুযোগ দিবেন না, মেরে দিন। নাসির বলল, তুই চুপচাপ বসে থাক। আর হ্যাঁ, তুই কি যেন বললি, আমাকে তুই একা মারবি? আয় মার, তুই যদি আমাকে মারতে পারিস তাহলে এই যে আমার চামচারা তোকে নিজের বস মানবে। আমি বললাম, ও মা, তাই নাকি? তাহলে হয়ে যাক দুই দুই হাত। নাসির বলল, হয়ে যাক। এই কেউ আমাদের দুইজনের মাঝে আসবি না। এটা বলে দুইজন একে অপরকে মারতে শুরু করলাম। দুইজনের সমান তালে একে অপরকে মারছি। এক পর্যায়ে নাসির আমার সাথে পেরে উঠলো না। আমি
একের পর এক লাথি দিয়ে নাসিরের নাক মুখ দিয়ে রক্ত বের করে দিচ্ছি। দুনিয়ার সব রাগ এই নাসিরের উপর ছাড়ছি, যার কারণ সে আমার পরিবারের ক্ষতি করতে চেয়েছে এবং করে দিয়েছে কমিশনার স্যারকে মেরে দিয়ে। এইসব মনে করছি আর দাঁত মুখ শক্ত করে তাকে মারছি। মারতে মারতে প্রায় অজ্ঞান হওয়ার অবস্থা এসে গিয়েছে, তারপরও মারছি। হঠাৎ করে কেউ আমার মাথার পিছনে শক্ত কিছু দিয়ে আঘাত করতেই আমি মাটিতে লুটিয়ে পড়লাম। চোখে তেমন ভালোভাবে কিছু দেখা যাচ্ছে না, সবকিছু আবছা দেখছি। মনে হয় এক্ষুনি অজ্ঞান হয়ে যাব। হয়তো এটা সুযোগ নিয়ে তারা আমাকে মেরে ফেলবে। হয়তো আর এই ঘুম থেকে উঠবো না। মা বাবা ভাই তানিয়াকেও দেখতে পারলাম না, আর হয়তো দেখা হবে না। এইসব ভাবতেই চোখ দিয়ে পানি চলে আসলো। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই 500+ কমেন্ট করে দিও, আর সবাই একটু বেশি বেশি লাইক করে দিও। ধন্যবাদ।